দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সাজা আজ থেকে কার্যকর হবে। দুপুরে তাকে ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে হাসিবুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। 9 এপ্রিল আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এতে 30 আসামির মধ্যে 2 জনের ফাঁসি, 3 জনের যাবজ্জীবন আর 25 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। অধ্যাপক হাসিবুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। 2021 সালের জুনে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিবুর রশিদ বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন। তিনি আত্মগোপনে ছিলেন, দীর্ঘদিন পলাতক ছিলেন। মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে মধ্যরাতে গ্রেপ্তার করেছে এবং আজকে আমাদের ট্রাইব্যুনালে উপস্থিত করানো হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 ওনাকে সাজা পরিণামূলক কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে। উনি আজকে থেকে সাজাপ্রাপ্ত আছেন এবং উনি সাজা ভোগ করবেন। এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ী ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সকাল 10টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। পরে তারা প্রশাসনিক ভবনের মূল ফটক আটকে অবরোধ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগত যুবক কর্তৃক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দীর্ঘ সময় পরও তাকে গ্রেফতার করা হয়নি। আন্দোলনকারীরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সার্বিক নিরাপত্তা জোরদার করা সহ বেশ কয়েক দফা দাবিও জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সে ধর্ষণ করতে পারে, ধর্ষণের অ্যাটেম্প্ট সে করেছে, এইরকম একটা আসামিকে ধরতে আর কত ঘন্টা সময় লাগবে ওনারা এসে আমাদেরকে জবাব দিয়ে যাবেন। 107 ঘন্টা কেটে গেল, আসামির গ্রেফতার প্রক্রিয়া নিয়ে কোনো প্রকার আপডেট আমরা পাচ্ছি না। যেই ক্যাম্পাসে সেই নারী শিক্ষার্থীরা নিরাপদ না, যেই ক্যাম্পাসে তার শিক্ষার্থীরা নিরাপদ না, সেই ক্যাম্পাস কিভাবে আসলে সচল থাকতে পারে। আমরা এখন আমাদের রেজিস্ট্রার ভবন অবরোধ করেছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে আসামি গ্রেফতার না হবে আমরা এখানে অবস্থান করব। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা মিজানুর রহমান সিনহার জানাজা সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন। মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এক শোক বার্তায় বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান স্মরণীয় হয়ে থাকবে। শনিবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে 82 বছর বয়সে তিনি মারা যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেন বলে জানিয়েছে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক। পরে তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। জেলা পুলিশ জানিয়েছে, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা রয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে জাল টাকা তৈরি চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। ব্যক্তি পর্যায়ে জাল নোট নিয়ে প্রতারিত হওয়া ঠেকাতে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। ঈদ এলেই বছরের অন্যান্য সময়ের তুলনায় বাজারে বেশি ছড়িয়ে পড়ে জাল টাকা। সামনেই কুরবানির ঈদ। এ সময়ে অনেকে ভ্রাম্যমাণ দোকান থেকে নতুন টাকা কেনেন, কিন্তু সেই টাকা যে জাল নয় তার নিশ্চয়তা কোথায়? এটা তো আমরা ঠিক পাই, জাল দিতে পারবো না। ওটা ঠিক না পারলে তো আমার চালানই থাকবে না। দেখা গেছে 2-4-6 মাসে আমার চালান শেষ। ওটা ঠিক পাই। গুলিস্তানে ওপেন ব্যবসা, ওপেনই, এদের কোনো দুর্নীতি নাই। হয়তো দামে 10 টাকা বেশি, এটাই।
মাগুরার ছেলে রেয়াজুল হক কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর গুলিস্তানে এসেছেন নতুন টাকা কিনতে। আমি এখান থেকে নিলে গুলিস্তান থেকে আমি আসছি কিন্তু অনেক দূর থেকে। আমার বাসা হচ্ছে মাগুরা, তো এখানে আসছিলাম টাকা নেওয়ার উদ্দেশ্যে আসছি। এটা হচ্ছে ঈদের সময় একটা সেলামে দেওয়া বাচ্চাদের বা অন্যান্য সেলামে, সেক্ষেত্রে নতুন টাকা দিলে আর কি তার খুশি হয় আর কি। সাধারণত অনেকেই জাল টাকা চেনেন না। কিভাবে বুঝবেন আপনার হাতের টাকা জাল কিংবা আসল? চলুন জেনে নেই আসল এবং জাল টাকার পার্থক্য। বাংলাদেশে এই ব্রোকাররা এমন কোনো মেশিন তৈরি করতে পারে না যেটা টাকশাল তৈরি করে। সেটা হচ্ছে টাকার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। আমি সব কিছু বাদ দিলাম, শুধুমাত্র আমার এই আঙ্গুলটা এ যায় লেখার উপর দিয়ে এমনি করে আলতোভাবে বোলালে আপনার হাতটাও আনেন, এই যে দেখেন এখানে পার্থক্য বোঝা যাবে, উঁচু নিচু বোঝা যাবে, আপনার হাতে বাজবে। এই যে এর মধ্যে জলছাপা আছে, জলছাপাটা তৈরি করতে পারে, এটাও মুখ্য বিষয় না। যে টাকার অনেক বৈশিষ্ট্য আছে। তারপরে একটা কাগজ ধরলে বুঝতে হবে যে টাকার মধ্যে লেদার থাকে, তো শুধু কাগজ যেটা ওইটা এটার মধ্যে এতটা হার্ড হবে না। ঈদকে সামনে রেখে এরই মধ্যে সারা দেশে জাল টাকা ছড়িয়ে দিতে সক্রিয় চক্রের সদস্যরা। সম্প্রতি রাজধানীর উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ধরনের অভিযান আরও চলবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ডিএমপির পক্ষ থেকে, হাট কমিটির পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যাংকের বুথ সেখানে বসবে। সেখানে কিন্তু জাল টাকা শনাক্তকারী মেশিন সহ বুথ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে এই যারা গরু কেনাবেচা করবে তারা কিন্তু সেই টাকাগুলি সেখানে চেক করে নিতে পারবে। কোনো ব্যক্তি যদি জেনে শুনে জাল নোট তৈরি করেন তবে তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ডের বিধান রয়েছে দেশের প্রচলিত আইনে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জ সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, কয়েকদিন আগে মৌলভীবাজারের কিছু বাস শ্রমিক শেরপুর সেতু এলাকায় হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেয়। এ নিয়ে 2 জেলার বাস মালিক সমিতির লোকজনের বৈঠকে বিষয়টি সমাধান হলেও শুক্রবার সকালে আবারও হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেয় মৌলভীবাজারের শ্রমিকরা। এর প্রতিবাদে আজ সকাল থেকে ধর্মঘট পালন করছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফ্রিকার ডিআর কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ এই ঘোষণা দিয়েছে সংস্থাটি। বলেছে, প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, তবে পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারী ঘোষণার অবস্থায় পৌঁছায়নি। এদিকে জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, শনিবার পর্যন্ত কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে অন্তত 80 জনের সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, 1976 সালে কঙ্গোতে প্রথম ইবোলা শনাক্ত হওয়ার পর এটি এ রোগের 17তম প্রাদুর্ভাবের ঘটনা। ইবোলা একটি অত্যন্ত বিরল এবং মারাত্মক সংক্রামক রোগ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।